প্রথমে বন্দনা করি আল্লাহ দিলদারনে আল্লাহ মোর করবেন দোয়া গো আমাদের আসরে আল্লাহ মোর করবেন দোয়া আমাদের আসরে আল্লাহ মোর করবেন দোয়া গো আমাদের আসরে পশ্চিমে বন্দনা করি মক্কা মসজিদ ঘরে সেই ঘরেতে পড়ে নামাজ গো মুমিন মুসলমানে সেই ঘরেতে পড়ে নামাজ মুমিন মুসলমানে সেই ঘরেতে পড়ে নামাজ গো মুমিন মুসলমানে বন্দনা করি নিরোধার সাগরে সেই সাগরে সালাই ডিঙ্গা গো সাধু সদাগরে সেই ঘরেতে সালাই ডিঙ্গা সাধু সদাগরে সেই সাগরে সালাই ডিঙ্গা গো সাধু সদাগরে বন্দনা করি উবে উদাই ভানু একদিকে হয় উদাই ভানু দুদিকে হয় আলো একদিকে হয় উদাই ভানু দুদিকে হয় আলো একদিকে হয় উদাই ভানু দুদিকে হয় আলো তোরে বন্দনা করি নিরালা পর্বতে সেই কান থেকে ওঠে বাড়ি গো সাগরে যাই মিশে সেই কান থেকে ওঠে বাড়ি সাগরে যাই মিশে সেই কান থেকে ওঠে বাড়ি গো সাগরে যাই মিশে ঘরে বন্দনা করি মেনাদারের চরণে মেনাদার আমারি জালুল মিয়া গো বাড়ি টেঙ্গা মারি মেনাদার আমারি জালুল মিয়া বাড়ি টেঙ্গা মারি
পাহাড়ে পদ্ম না করি মা বাপের স্মরণে মা বাবা আমায় করবেন দোয়া গো আমাদের আসরে মা বাবা আমায় করবেন দোয়া আমাদের আসরে মা বাবা আমায় করবেন দোয়া গো আমাদের আসরে পহরে বন্ধ না করি দশ ভাইয়ের স্মরণে দশ ভাই আমায় করবেন দোয়া গো আমাদের আসরে দশ ভাই আমায় করবেন দোয়া আমাদের আসরে দশ ভাই আমায় করবেন দোয়া গো আমাদের আসরে পর্যন্ত বন্দনায় আমার শেষ হইয়া গেল মননে শুনবে ভাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রহিম দূর দূরান্ত থেকে আগত আমার বড় ভাই সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের কিছু ছেলে এই মতিমালা বইটা করেছে, আপনাদের পায়ে হাতে অনুরোধ কোনো হইল্লা করবেন না। না এর আগে করেছে তাই তারা যে পরিমাণে করে আপনারা প্লিজ একটু শান্ত শিষ্ট ভাবে এইটা একটু উপভোগ করবেন। আর যদি কারোর ভালো না হয় স্বেচ্ছায় আপনারা চলে যাবেন, তাদের কোনো আপত্তি নেই। প্লিজ আপনাদের পায়ে হাতে অনুরোধ করছি যেন কোনো মানে গ্যাঞ্জাম কোনো মানে হইল্লা সৃষ্টি করার চেষ্টা করবেন না। ভাই আসসালামু আলাইকুম। আপনারা রূপা দেখতে পাচ্ছেন ওবার বাংলা রচিত জিয়ারতারি রচিত টেঙ্গামারি গ্রামের পরিচালিত এবার আপনারা দেখতে পাচ্ছেন এই নয়নমালা বই পরিচিত আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার সুদের টাকা এখনো তুমি পরিশোধ করলে না, তুমি কেমন লোকে? এবার দেখতে পাচ্ছেন সদিনাথের প্রথম পুত্র কাশীনাথ।
আমিও জনমনে দেখি সর্বহারা ছিলাম, বহু জায়গায় ঘুরে ঘুরে কোথাও একটা চাকরি দিলাতে পারিনি, তাই এখন আমি গন্ডা মিয়ার মস্তানি করি। এবার দেখতে পাচ্ছেন আমাদের রক্ষামন্ত্রী বিকাশ বাবু, দারোগা বিকাশ। এবার দেখতে পাচ্ছেন আপনারা মঞ্চে কমেডিয়ান দুর্বল। মাথার মতো গাইবে, মাথার ওই ছাতা তো আসেই নে। আপনারা এই যে প্রধানমন্ত্রী আমাদের নায়িকা দেখতে পাচ্ছেন মালা দেবী। আমাদের এই মানে নয়নমালা এটাকে মানে গ্রাম্য পালার চটি বই বলে, তো আমাদের এই বইয়ের মেন ম্যানেজার হচ্ছে আমাদের এই ইদারুল ভাই ম্যানেজার। আমি তাকে এই ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাবো। ধন্যবাদ। যে সমস্ত ভাইরা বাইরে গাড়ি রেখেছেন অবশ্যই আপনারা পার্কিং এ রাখবেন, তা না হলে সমস্যা হতে পারে। সমস্যা হলে কমিটি দায়ী থাকবে না। যে সমস্ত ভাইরা পার্কিং, আরে ও আতাশি, আরে দেখ দেখি, আরে এমনই দিনে আরে কোথায় গিয়ে যে বসে রইল অতসী, আরে ও অতসী। এই তো আমি একটু অসিতের বাড়িতে গেছিলাম। খবর শুনেছো? এই এই দেখো দেখো, এই আমার কাশীনাথের খবরের কাগজে এই ছবি ছেপেছে গো। আমার কাশি না, আমার কাশি 2.5 লক্ষ ছাত্র এমএ পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে আমার কাশি প্রথম হয়েছে গো। এই দেখ দেখি, আমার কাশীনাথজি না খেয়ে কলেজে গেছে, আর তুমি এখনো রান্না না করে এখানে দাঁড়িয়ে আছো। আরে যাও যাও, রান্না করে দিয়ে আমার কাশি। পিস্তল এটাও আছে, সাউন্ড নাই কেন না? সব রসিদ গল্পে গিয়ে শেষ হয়ে গেছে। ওই জমিদার বাড়ি এখনো 500 টাকা আরে বাকি। তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না গো। এই দেখো, এই আমার কাশির চাকরিটা একবার হয়ে গেলে না, ওই জমিদার বেটা সব টাকা আমি শোধ করে দেবো, বুঝলে? বাড়িতে কি আছো? আরে এই জমিদার বাবুজি, আরে আসুন, এই বসুন। আচ্ছা তুমি কেমন লোকে, আমার সুদের টাকা কোনো তুমি পরিশোধ করলে না? জমিদার বাবু, আমি যে এখন টাকা দিতে পারবো না বাবু। টাকা তোমাকে
ভিটে মাটিটা ওই জমিদার মামুর নামে লিখে দিন। ব্যক্তি মশাই, আমাকে আমাকে দয়া করে আর কটা দিন সময় দিন। আমার কাছে চাকরিটা হয়ে গেলে আমার সমস্ত টাকা আমি শোধ করে দেবো। ছেড়ে দাও তোমার চাকরি, আমার টাকা দিয়ে কথা বলো। দেখুন মিত্রমশাই, আমার স্বামীকে বললো তোমাদের টাকা দিয়ে দেবে, তোমরা দয়া করে কিছুটা দিন সময় দিন। সময় আমি দিতে পারি ইন্দ্রনাথ, হ্যাঁ হ্যাঁ বাবু, তবে তোমাকে একটা কাজ করতে হবে। বলুন বাবু, আমাকে কি কাজ করতে হবে বলুন। মানে বলছিলাম কি, হ্যাঁ তোমার ওই অত শিখে হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা আমার বাগান বাড়িতে যদি পাঠিয়ে দাও, তাহলে ওই টাকা তোমার কাছে দিতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, বাবু ঠিকই বলেছে। যদি যদি তুমি ওই বাগান বাড়িতে পাঠিয়ে দাও না, হ্যাঁ, তাহলে তাহলে আমি ওই বাবুকে বলে যে আরো 500 টাকা তার সাথে যোগ করে দেব। হ্যাঁ, এ টাকা আর আপনাকে দিতে হবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু নিজের নির্যাতন বিক্রি করি আরে না। রাখো তোমার ইজ্জত। ইজ্জতের দাম তো ভেট বাড়াচ্ছ। ইজ্জতের দাম বাড়াতে হলে আগে আগে ওই বাবুর পাওনা টাকাটা শোধ করতে হবে। শোন মশাই, ভয় দেখিয়ে কিন্তু মানুষকে বশ করা যায়, ইজ্জত নিয়ে কখনো ছেলেমেয়ে খেলা যায় না। রেগে যাচ্ছ কেন বাবু? ঘরে যার এমন সুন্দরী স্ত্রী থাকছে, তার আবার কি টাকার অভাব হয়? সাবধান! স্বার্থ নীতি চালিয়া এদেশের জনতা তোমাদের স্বৈরাচারী নীতি আর বেশি দিন বরদাস্ত করবে না। ব্যক্তি ভাষায় আপনি আর একটিবার ওই কথা উচ্চারণ করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। ছোট বুকে বেশি বড় কথা সাজে না। তোমাদের তোমাদের যে কিভাবে চেষ্টা করতে হয়, হ্যাঁ, তা আমার ভালো করে জানা আছে। আমি তোমাদের কাউকে রেহাই দেবো না। হ্যাঁ, ছোট লোক ঠিক ছোট লোকই হয়ে থাকবে। আমরা ছোট লোক হতে পারি, কিন্তু চরিত্রহীনা নয়। আগে কথাটা বললে কি শুনে চলবেন? এবার 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 আমি তোকে দেখাচ্ছি মজার শয়তান। এখন আমরা পালিয়ে যাই। তাই চলুন বাবু, তাই চলুন। তুমি কি করলে জমিদার বাবু? তুমি একটি কথা বলো। তুমি কি করলে? আমি তোকে অনেক বড় করতে চেয়েছিলাম, কিন্তু এই রিস্টের তুই একটিবার ফিরে এসে এখন কি করবো?
ইলাহা ইল্লাল্লাহ বাবা, আমার দুটো ভিক্ষা দেবে। ফকির বাবা, দেখুন আমার স্ত্রী মারা গেছে, আপনাকে ভিক্ষে দেবার মতো যে আমার কিছু নেই। আপনার বাড়িতে প্রথম যখন আমি এসেছি তখন কিছু না কিছু আমাকে দিতে হবে। ফকির বাবা, আমি শুনেছি বাড়িতে বিপদে যতই হোক দুয়ারে ভিখারি এলে তাকে খালি হাতে ফিরাতে নেই। তাই তাই এখন আমার শেষ সময় এই নিষ্পাপ শিশুটি ছাড়া আপনাকে দেবার মতো আর কিছু নেই। ধরো ধরো ফকির বাবা, আরে নিষ্পাপ শিশুটিকে তুলে গ্রহণ সাহেব, আপনি যদি বলেন আমার খোকনকে লেখাপড়া শিখিয়ে আপনি মানুষের মতো মানুষ করে বাবা, জানেন আমার বড় ছেলে কাশীনাথ সেও যে বেকার। তখন এখন আসি। আচ্ছা, আপনার নামটা যেন কি? ইন্দ্রনাথ। বেশ, তাহলে বিদায়। কাশীনাথ, তুই যে এখনো বাড়ি ফিরলি না বাবা, তোর মায়ের সাথে তুই শেষ দেখাটা এখনো করতে পারলি না বাবা। না, ভগবান বলে কিছু নেই, আর ভগবানের বিচার বলতেও কিছু নেই। সবার করে তাদের
কিন্তু আমার অতসী সে যে আর কোনোদিন ফিরে আসবে না। ব্যথায় কেঁদে কি আর লাভ? গঙ্গার জল দিয়ে চলো মায়ের সৎ কাজ করি গো বাবা। তাই চলুন ফকির সাহেব, আমি আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন ফিরে আসবো না, এই জন্মভূমি না। আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি বাড়ি ফিরে এসেছি মা। তোমার বাবাকে ভিত্তি মশাইয়ের লোকেরা গুলি করে মারতেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তোমার মা মারা যায়। তোমার বাবা উন্মাদ, তোমার বাবা পাগল। আমার মা, আমার বাবা কি এমন অপরাধ করেছিল যে ওরা আমার মাকে গুলি করে মেরে তুই কি করলে ভগবান? তুই কি করলে? আমার মা বাবা বড় আশা করেছিল তাদের কাছে এনে বাস করবে। তুমি তাদের আশা পূরণ হতে দিলে না। মা মাগো, তুমি বলেছিলে মা তোরে কাছে তুই মানুষের কত মানুষ হয়ে উঠবি, তোর বিবেক বুদ্ধি যেন বিসর্জন দিচ্ছাও। কিন্তু কে কে তুমি? আমি আমি একদিন তোমার মতো সর্বহারা ছিলাম। বিয়ে পাশ করে বহু জায়গায় ঘুরে ঘুরে কোথাও একটা চাকরি মেলাতে পারিনি। তাই এখন আমি গন্ডামি আর বাস্তারি করি। তাই বলছিলাম কি আমি এই কাজ করতে পারি না। আমার এই বিবেক বুদ্ধিকে আমি কোনোদিন বিসর্জন দিতে পারি না। বিবেক, তোমার ওই বিবেক বুদ্ধি তোমাকে কি দিয়েছে? মনে পড়ে তোমার সেই ছোট্ট ভাইয়ের কথা, মনে পড়ে তোমার মায়ের কথা, মনে পড়ে তোমার বাবার কথা। তুমি তোমার মা বাবার কিন্তু প্রতিশোধ দেবে না। আমি প্রতিশোধ দেব, প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার এই বিবেক বুদ্ধিকে আমি নিক্ষেপ করবো ওই সমুদ্র অধ্যায়ন করে। আর আমার মা বাবার প্রতিশোধ আমাকে কেমন করে নিতেই হবে। আরেকজন সাথী পাওয়া গেল। দলে যখন ফিরে গেছে তখন আমার কোন কাজে অসুবিধাই হবে না। তাকে আমার সৎকার করে নেব। এখন আমি কি করে চলবো? ও খোদা, তোমার কি মহিমা, তোমার মহিমা পূজা বলো তাই। আপনারা চেয়ার সংগ্রহ করুন মাত্র 30 টাকা। আমি কিন্তু মাঠে বললাম আমার এই শরীরটা বড় ভালো না। আজ আমি বাজার করতে পারবো না। বাবা, আমায় দুটো ভিক্ষা দেবে? আরে দেখো দেখি ছেলের
মনে করে আমার ভিক্ষা পেতে নেবো, তো নেও, এই নেও বাবা, আমি 1 টাকা তোমাকে ভিক্ষা দিলাম। তুমি ছেলে করে করে নিয়ে যে ভিক্ষা করতে এসেছো, তোমার কি বউ নাই? না বাবা, আমার বউ বেশি নেই, আমার বউ মারা গিয়েছে। তা কপালে যা আছে কি আর করবা, পেট তো চালাই যাবে। এখন তাহলে তুমি ওই ভিক্ষা করো, আমি এখন যাই। আমাকে আবার ওই বাজার করতে হবে। আরে বাজার না করলে ওই কিন্নিমা আমাকে ওই খেতেও দেবে না, ওই খেতেও দেবে না, খেতেও দেবে না। আমি ওপরে টাকাটা নিয়ে দুধ কিনে নিয়ে বাড়ি যাবো, আমি দুধ কিনে নিয়ে বাড়ি যাবো। চেয়ার মাত্র 30 টাকা সংগ্রহ করুন, চেয়ার মাত্র 30 টাকা সংগ্রহ করুন। স্কুলের থেকে চেয়ার সংগ্রহ করুন মাত্র 30 টাকা। তোমরা সকলে আমাকে ফেলে চলে গেছো, বেশ করেছো। হ্যাঁ, কাশি, তুই কি করছিস বাবা? তুই আমাকে একটা লুচি দে না বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আমি পাগল বলে তুই আমাকে উপহাস করছিস। আমি পাগল, কিন্তু কেন আমি পাগল? সারাদিন কিছু চোখার মুখোশধারী শয়তান আমাকে পাগল করেছে। আমার কাশীনাথ ঠিকই বলে, অনিষ্টের যুগ কাটাই, সততা হচ্ছে মৃত্যুর নামান্তর। তুমি তো এখনো বাবুর টাকাটা শোধ করলে না, টাকা তোমাকে আজ দিতেই হবে। তুমি টাকা চাইছো? ও রমেন, সব কিছু শেষ করে তোমাদের বাবুর টাকা বুঝি এখনো শোধ হয়নি? যে দেশে লক্ষ লক্ষ মানুষ এক মুঠো ভাতের কাঙ্গাল, যে দেশে মন্ত্রী মিনিস্টারদের জন্য খরচ হয় কোটি কোটি টাকা। আরে বাচ্চা, টাকা দিতে পারবে না আমার বড় বড় কথা। টাকা তোমাকে দিতেই হবে। টাকা দিবি কি না? সব কিছু কেড়ে নিয়ে এখনো বলছো তোমার বাবুর টাকা শোধ হয়নি। আমি কোথায় পাবো টাকা? কেমন করে তোমাদের টাকা দেবে? সুরেন্দ্রনাথ, টাকা যদি তুমি না দাও তাহলে এই চাবুক তোমারই পিঠেই পড়বে।
ভগবান, তুমি তুমি আমাকে তুলে দাও ভগবান। তোমরা যেভাবে এই অসহায় মানুষগুলোর উপর দিনের পর দিন নির্যাতন করত, একদিন দেখবো ওই ভগবান সুরেন্দ্রনাথ, আগামীকাল তোমাকে টাকা দিতেই হবে। আর টাকা যদি তুমি না দাও তাহলে আমি তোমাকে ওই বাবুর কাছে নিয়ে যাব। আর তা যদি না দাও তাহলে আবার আমি আসবো। সেদিন কিন্তু তুমি রেহাই পাবে না। হ্যাঁ, কথাটা যেন ভালো করে মনে থাকে। ভগবান, তুমি আছো আমাকে তুলে শেষ না করে আমার খুশির কাছে তুমি পাঠিয়ে দাও ভগবান। আর পারছি না পাচ্ছি না। অনেক হয়েছে, আমি চলে যাব, আমি ওই গ্রাম ছেড়ে চলে যাব। আমি আর কোনদিন ফিরে আসবো না। বিদায় জন্মভূমি, আমি যাওয়ার বেলায় এই সমাজের কাছে একটা করুণ আবেদন জানাচ্ছি। আর অকাল মৃত্যু দৌড়ের তরঙ্গে শৈতান মুকুট ধরি আমার সুখের সংসার ভেঙে ফেলছিল। জীবন সংসার আমি তো ভেবেই পাচ্ছি না। অসীম, বাড়ি আসো অসীম। আসুন আসুন। আমি এখানে বসতে আসিনি অসীম, আমি এসেছি ওই বাবুর ধারে টাকা দিতে। টাকা দিলেই আমি চলে যাব। দয়া করি আপনার বাবুকে বলে আমাকে 14 মাস পর্যন্ত সময় দিন। আজ তোমাকে ওই বাবুর কাছে যেতেই হবে। হ্যাঁ, অথবা আমার সাথে ওই বাবুর কাছে যেতে হবে। হয় হবে না।
বাবুর আরে হাতে বাবুর কাছে যাবি সম্ভব তুমি স্বামী জানো রবেন না আর স্ত্রী মারা দেওয়ার পর আমাদের একটা কারাকুলো নেই। ঠিক আছে, আমি তোমাকে ওই চৈত্র মাস পর্যন্ত সময় দিয়ে গেলাম। কথাটা মনে রাখবি, হ্যাঁ চৈত্র মাসে টাকা তোমাকে দিতেই হবে। আর যদি তুমি টাকা না দিতে পারো তাহলে এই চাবুক তোমার পিঠেই পড়বে। কথাটা যেন মনে থাকে। এমন করে হোক বাবুর টাকা সব করতেই হবে। দেখি কোথাও একটা কাজ পাওয়া যায় কিনা, কাজ পাওয়া যায় কিনা। আজও পুলিশের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। সব সময় পুলিশ যেন আমার পিছনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি যে কোন দিকে যাই? আচ্ছা, আজ আমি এমন হলাম করে আর আমাকে কে এমন করে তুলল? কে আমাকে আজ এমন করলো? আমাকে এক ক্ষুধার্ত জানোয়ার করে আমার মা বাবা ছেলে এই সমাজের মতো মানুষ করে তুলতে। আমার মা বলেছিল ওরে কাশি তোকে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে, কিন্তু ওই জমিদার সতীরা আমাকে জানোয়ার আর অমানুষ করে তুলেছে। হয়তো আমি আমার মায়ের রক্ত অল্প নামে হাতে তুলে নিয়ে এই কপালে রেখে দিয়েছি প্রতিশোধের চিহ্ন। আমার মা বাবার প্রতিশোধ যেমন করে হোক আমাকে দিতে হবে। তবেই আমার নাম কালিয়া। সাঁতার সাঁতার কালিয়া আসুন, পুলিশ আমাদের পিছু নিয়েছে। আমাদের এত হিরোয়া কাপুরুষ হলে চলবে না। আমাদের ওই পুলিশের সাথে লড়াই চলতে হবে। জানিস জানিস ল্যাংচা, কারা আজ এই সমাজ বিরোধী, কারা এই ভগবানের আইনকে অমান্য করে? ওই মুকুটধারী শয়তান জানোয়ারের দল। জানি জানি শয়তান, তবুও এখন আমাদের আড়ালে থাকা দরকার। তুই ঠিকই বলেছিস ল্যাংচা। এখন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হবে। আচ্ছা ল্যাংচা, এই এদিকে থেকে একটি কানের শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ সর্দার, তাই মনে হচ্ছে। চলুন আমরা একটু আড়ালে যাই। আমি মা হামা বলিয়া আসলাম সুখিয়া কাজে আমারে। আমি মা হামা বলিয়া আসলাম সুখিয়া কাজে আমারে। আমি দশের ভিক্ষা পেলে যাব আমি চলে, দশের ভিক্ষা পেলে যাব আমি চলে। আশীর্বাদ দিও ও গো মোরে।
তোর নাম কি ভাই? তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? নিজের নামটি নয়ন কুমার বাড়ি হরিপুরে, পিতার নামটি আব্দুল মালিক, জাতীয় ব্রাহ্মণে, পিতার নামটি আব্দুল মালিক, জাতীয় ব্রাহ্মণে, পিতার নামটি আব্দুল মালিক, জাতীয় ব্রাহ্মণে। আমি তো ভিখারি ছেলে ঘুরি পথে পথে, স্কুলে পড়িব আমি গো এই বাসনা মনে, স্কুলে পড়িব আমি এই বাসনা মনে, স্কুলে পড়িব আমি গো এই বাসনা মনে। তুই স্কুলে পড়তে থাক ভাই। ঠিক আছে, আমি তোকে স্কুলে পড়ার সমস্ত খরচ দেবো রে। ঠিক আছে দাদা। ধর ধর ভাই নয়ন, এই টাকাগুলো নিয়ে বাড়ি গিয়ে তোর বাবাকে দেবে কেমন? আর বলবি রাস্তায় কুড়িয়ে ভয় এক দাদা দিয়েছে ভাই। দাদা, হ্যাঁ ভাই, আমি আমি তোর দাদা। দাদা, জানিস 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 রে ভাই, তোর মতো আমার একটি ছোট্ট ভাই ছিল রে দাদা, কিন্তু কিন্তু কি দাদা? আর একদিন বলবো রে ভাই। চল ল্যাংচা। তাই চলুন সর্দার। আর হ্যাঁ শোন ভাই নয়ন, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আর আর যদি টাকা পয়সার দরকার হয়, তাহলে তুই এখানে এসে আমার সাথে দেখা করিস। ঠিক আছে দাদা। চল ল্যাংচা। সর্দার, নয়নকে না হয় আমাদের রাস্তাটায় নিয়ে না চলুন রে সর্দার। ল্যাংচা না, আমরা অমানুষ হয়েছি বলে একটা ভূতত্ব গুলোকে এইভাবে নিভিয়ে দিতে পারি না। সর্দার, আমি ঠিকই বলছি রে ল্যাংচা। ভাই নয়ন, দাদা, এখন আমি আসি রে ভাই। ঠিক আছে দাদা। আমি দোয়া করি তুই ভালো করে লেখাপড়া শিখে ঠিক আছে। এই মানুষের মতো মানুষ হয়ে উঠিস ভাই ঠিক নয়ন। আছে দাদা। আসি রে ভাই, দাদা। আসি। তাই চলুন সর্দার, তাই চলুন। দাদা দিদি কে হরায় এই ভাব সংসারে, কে আমাকে টাকা দিল আস্তারি বাজারে, কে আমাকে টাকা দিল আস্তারি বাজারে, কে আমাকে টাকা দিল আস্তারি বাজারে। আমি তো ভিখারির
আমার বাবা আমার জন্য চিন্তা করছে। আমি এখন যাই মালা। চলে যাবে বন্ধু প্রাণের দিয়ে দেখা সাথী হয়ে রইরা যাবো জানাতে ভয় দিয়া। আমি চলে যাচ্ছি মালা, কথা দিচ্ছি আবার আবার তোমার সাথে দেখা হবে, দেখা হবে। বোকা ভ্রমণ কইরা গেল আমার মনের যত করবো তোমায় জানো। আমি বুড়ো হয়েছি বলে কেউ আমাকে গ্রাহ্য করে না। চেয়ার মাত্র 20 টাকা। আর সব বেটাকে আমি তাড়াবো। রাখো হরি, ও রাখো হরি। আরে আসছি বাবু, আসছি। আরে আসছি বাবু, মাত্র 20 আসছি। টাকা। চেয়ার পাচ্ছি মাত্র 20 আরে টাকা। বলেন কি বলছেন? আরে কি ছেলে কোথায় বেটা বাজি হারামজাদা? আরে কি ছেলে কোথায়? আজকে ওই দিদিমণিকে একটু গল্প শোনাইতে গিয়ে একটাই আসতে আমার একটু দেরি হয়ে গেল। আরে দিদিমণির মনটা আরে ভীষণ খারাপ, আরে ভীষণ খারাপ। আর দিদিমণির আবার কি হলো? আমি যেদিকে না যাই সেদিকেই কোনো কাজ হয় না। এবার আমার মরণ ছাড়া আর কোনো কাজ নেই। গাড়ি বাজা, বাজা। আয় 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 আয়।